মনে রাখো বলেছে 800 কেজি আর 600 কেজি ভরের বস্তু। এইখানে একটা বস্তু আছে যার ভর ক্যাপিটাল M1 সমান হচ্ছে 800 কেজি। আরেকটা অন্য কোন একটা জায়গায় বস্তু আছে, এটার ভর M2 সমান হচ্ছে 600 কেজি এবং খানিকটা দূরে আছে। কতটা দূরে? 0.25 মিটার দূরত্বে আছে বস্তু দুটো। এইখান থেকে এত দূর পর্যন্ত পুরো দূরত্বটা হচ্ছে 0.25 মিটার দূরত্বে আছে। বস্তুদ্বয়ের সংযোজক রেখার উপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 মিটার দূরে, সংযোজক রেখার উপর 800 কেজি ভরের বস্তু থেকে খানিকটা দূরে, এইখান থেকে এত দূরত্ব হচ্ছে 0.02 মিটার দূরে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে এইখানে মহাকর্ষীয় বিভব V সমান কত নির্ণয় করতে হবে? 0.02 মিটার। আচ্ছা, এটা যদি 0.02 হয় তাহলে বাকি দূরত্বটা কত? নিশ্চয়ই বাকি দূরত্বটা হবে 0.23 মিটার হবে। এখানে মহাকর্ষীয় বিভব বার করতে হবে। এখন এক্ষেত্রে মহাকর্ষীয় বিভব দুখানা বস্তু আছে, একটা M1 ভরের বস্তু, একটা M2 ভরের বস্তু। দুটো বস্তুর জন্য দুটো আলাদা আলাদা বিভব হবে। বিভব মানে তো স্থিতিশক্তি, যেটা একটা স্কেলার রাশি। স্কেলার রাশি সরাসরি যোগ হয়, বীজগাণিতিক যোগ হয়। ঠিক আছে? তাহলে এখানে মোট বিভব হবে দুটো বিভবের যোগফল। তাহলে এক্ষেত্রে V সমান মোট বিভব, সেটা হচ্ছে M1 এর জন্য একটা বিভব পাবো প্লাস M2 এর জন্য আরো একটা বিভব পাবো। দুটোর জন্য দুটো বিভবের যোগফল। আর বিভবের ফর্মুলা একটু আগে লেখা হয়েছিল, বিভবের ফর্মুলা V এর ফর্মুলা হয় কি? শুধু যদি মানটা নিই তাহলে G M বাই R, এটাই এর ফর্মুলা। এক্ষেত্রে M মানে M1 এর জন্য M1 হবে, আর দূরত্ব R1, M1 থেকে এইটুকু দূরত্ব, এটা R1 ধরে। আর M2 এর জন্য ফর্মুলা হবে G M2 বাই R2। মানগুলো বসিয়ে দেব। M1 M2 তো দেওয়াই আছে, M1 800 কেজি, M2 600 কেজি। R1 R2 টা কত? R1 সমান হচ্ছে এইটুকু দূরত্ব, বলে দেওয়া আছে 0.02 মিটার, আর R2 বলে দেওয়া আছে 0.23 মিটার। বাকিটা বিয়োগ করো। এবার মানগুলো বসাও, M1 R1 M2 R2 আর G অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক 17। দুটি গ্রহের ব্যাসার্ধ R1 এবং R2, এদের ঘনত্ব যথাক্রমে D1 আর D2, তাহলে প্রমাণ করো যে দুটি গ্রহের অভিকর্ষজ ত্বরণের অনুপাত কিছু একটা প্রমাণ করতে বলেছে। এখন দুটো গ্রহ বাদ দাও, একটা গ্রহ ধরো। এই হচ্ছে একটা গ্রহ, এই গ্রহটার ব্যাসার্ধ ধরেছি, ব্যাসার্ধটা হচ্ছে ছোট হাতের r, এবং গ্রহটার ভর হচ্ছে ক্যাপিটাল M। তবে গ্রহটার ঠিক পৃষ্ঠটাতে এইখানে যদি কোনো একটা বস্তু রাখা হয়, তাহলে অভিকর্ষজ ত্বরণ G সমান ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r স্কয়ার। যেহেতু ব্যাসার্ধটা স্মল r ধরেছি, তাহলে r স্কয়ার। কিন্তু অঙ্কটাতে দেখো ভর দেওয়া নেই, তার পরিবর্তে ঘনত্ব দিয়ে দেওয়া আছে, যে গ্রহ দুটোর ঘনত্ব কত। তাহলে ঘনত্ব নিয়ে ভাবতে হবে। তাহলে ধরে নেওয়া যাক এইটার ঘনত্ব হচ্ছে D, D হচ্ছে ঘনত্ব। আর D যদি ঘনত্ব হয় তাহলে M এর জায়গায় নিশ্চয়ই 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে আয়তন, ইনটু ঘনত্ব রো বসিয়ে দেওয়া যেতে পারে। সরি, যেহেতু ঘনত্বটা D ধরেছি তাহলে D বসানো যেতে পারে। আয়তন গণিত ঘনত্ব সমান হচ্ছে ভর। তাহলে স্মল g এর ফর্মুলাতে ভূপৃষ্ঠে যেটা অভিকর্ষজ ত্বরণ m এর জায়গায় এই ফর্মুলাটা যদি বসিয়ে দাও, দেখো কি পড়ে থাকবে। m এর জায়গায় যদি ফর্মুলাটা বসিয়ে দাও, দেখো 4/3
পাই স্মল আর ডি আর একটা জি থাকবে। এম এর জায়গায় যদি এই ফর্মুলাটা বসিয়ে দাও, কিছু কাটাকাটি যাবে, কাটাকাটি বলতে নিচে আর স্কয়ার উপরে আর কিউব, একটা আর পড়ে থাকবে, এই ফর্মুলা পড়ে থাকবে। কারণ এই ফর্মুলাটা যদি খেয়াল করো, এই ফর্মুলাতে দেখো 4/3 পাই এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, ঠিক আছে? জি এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটাও ধ্রুবক। কেবল কি কি পরিবর্তন করতে পারে? পরিবর্তন করতে পারে আর মানে ব্যাসার্ধ। কেন ব্যাসার্ধ পরিবর্তন করতে পারে? না বিভিন্ন গ্রহ যদি নেই তাহলে বিভিন্ন গ্রহের ব্যাসার্ধ বিভিন্ন রকম। পৃথিবীর যা ব্যাসার্ধ বৃহস্পতির ব্যাসার্ধ নিশ্চয়ই একই নয়, তাহলে ব্যাসার্ধটা পরিবর্তনশীল। আর কি পরিবর্তন করতে পারে? ডি মানে ঘনত্ব, বিভিন্ন গ্রহের ঘনত্বটাও বিভিন্ন রকম, তাহলে আর ডি এই দুটো হচ্ছে পরিবর্তনশীল, আর বাকি যা কিছু আছে পুরোটা হচ্ছে ধ্রুবক। তাহলে এইখান থেকে নিশ্চয়ই বলতে পারি যে জি ভ্যারি করবে আর ইনটু ডি এর সাথে। ভ্যারিয়েন্সটাকে সমান দিতে গেলে একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটা হচ্ছে এই সার্কেল যেগুলো করে দিয়েছি এগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে আমার অঙ্কটা করার ক্ষেত্রে মেন ফর্মুলা হবে এইটি, যে জি ভ্যারি করবে আর ইনটু ডি এর সাথে। আর এইটা বোঝার জন্য তোমাকে এইটুকু ক্যালকুলেশন আগে করে নিতে হবে। এরপর যে দুটো গ্রহ বলেছে সেই দুটো গ্রহের কথা ভাবো। এই একটা গ্রহ যার ব্যাসার্ধ হচ্ছে r1, ঘনত্ব হচ্ছে d1। আরেকটা গ্রহ আছে যার ব্যাসার্ধ হচ্ছে r2, ঘনত্ব হচ্ছে d2। তাহলে এইখানে অভিকর্ষজ ত্বরণ g1 ভ্যারি করবে r1 d1 এর সাথে, যেহেতু g ভেরিসেস r d, তাহলে g1 ভেরিসেস r1 d1 হবে। একই রকম ভাবে এইখানে g2 ভ্যারি করবে r2 d2 এর সাথে, g2 এই দুটো গ্রহ। এবার দুটোর অনুপাত চেয়েছে, মানে g1 বাই g2, তাহলে g1 বাই g2 সমান নিশ্চয়ই r1 d1 ডিভাইড বাই r2 d2 ই হবে। এটাই প্রমাণ করতে চাইছি। 18টা নিজেরা করবে। একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাদের উভয়ের ঘনত্ব সমান, ঘনত্বটা একই। যদি ওই গ্রহ আর পৃথিবীর মুক্তি দুটি ভিপি আর ভিই হয়, তাহলে কিছু একটা প্রমাণ করতে বলেছে। তাহলে দুটো, একটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে অন্য কোনো একটা গ্রহ। বলছে দুটো গ্রহের ব্যাসার্ধ সমান, সরি ঘনত্ব সমান। পৃথিবীর ঘনত্ব, গড় ঘনত্ব যদি রো ধরে নিই তাহলে গ্রহটার ঘনত্ব হচ্ছে রো, একই। শুধু একটাই জিনিস আলাদা, সেটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে 2r। এতে ভূপৃষ্ঠে মুক্তিবেগের রাশিটা দেওয়া আছে। পৃথিবী যদি হয় তাহলে মুক্তিবেগ হচ্ছে v সাফিক্স দিয়ে e, আর গ্রহটা ভূপৃষ্ঠ থেকে মুক্তিবেগের রাশি হচ্ছে v সাফিক্স দিয়ে p। p ফর প্ল্যানেট, e ফর আর্থ। এখন VE আর VP এই দুটোর মধ্যে সম্পর্ক বার করতে হবে। এখন এমনি সাধারণ যদি আমরা ভাবি মুক্তিবেগের ফর্মুলা কি? V সমান হচ্ছে √2gr, এটাই এবার ফর্মুলাটা, সাধারণ ফর্মুলা। এখন এখানে অভিকর্ষ ত্বরণ g বলা নেই, তার পরিবর্তে ঘনত্ব বলে দেওয়া আছে। তাহলে এক কাজ করা যেতে পারে, এই g এর জায়গায় ঘনত্ব আনতে হবে। কিভাবে ঘনত্ব আনবো? ডাইরেক্ট যদি মনে থাকে যে অভিকর্ষজ ত্বরণের সাথে ঘনত্বের সম্পর্কটা কি, তাহলে সবথেকে ভালো হয়। ও ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক ছিল। স্মল জি সমান ছিল 4/3 পাই আর রো ইনটু ক্যাপিটাল জি, এই টাইপের ফর্মুলা ছিল। এই ফর্মুলা যদি ডাইরেক্ট মনে থাকে তাহলে সবথেকে ভালো। কি করতে হবে তাহলে? এই স্মল জি এর জায়গায় এই ফর্মুলাটা বসিয়ে দাও, দেখো কিছু একটা চলে আসবে। তাহলে v
সমান স্মল জি এর জায়গায় যদি ফর্মুলাটা বসাই তাহলে রুট ওভার 8 এর 3 থাকবে 5 আর স্কয়ার হয়ে যাবে রো হয়ে যাবে জি হয়ে যাবে। এবার এবার পৃথিবীর জন্য একবার ফর্মুলাটা বসাও, গ্রহটার জন্য একবার ফর্মুলাটা বসাও। পৃথিবীর জন্য যদি মুক্তিবেগ ভি হয় তাহলে ফর্মুলা তো একই, শুধু রুট ওভার 8 এর 3 পাই আর স্কয়ার, ব্যাসার্ধটা আরই ধরা আছে আর স্কয়ার, রো ইনটু জি, কোনো চেঞ্জ নেই। কেবল গ্রহটার বেলায় একটু চেঞ্জ হবে, গ্রহটার বেলায় ভিপি মুক্তিবেগের ফর্মুলা ওইটাই হবে, রুট ওভার 8 এর 3 পাইটা পাই থাকলো আর স্কয়ার আছে, কিন্তু গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে r এর জায়গায় 2r হবে, 2r হলে 4r স্কয়ার, r এর জায়গায় যদি 2r বসাই তাহলে 4r স্কয়ার, আর রো যেটা রোটা তো একই আছে, জিটা একই আছে। এবার যখনই দুটো জিনিসের মধ্যে তুলনা করতে বলবে তখনই দুটোর অনুপাত করে দেওয়াটা সবথেকে সহজ। দুটোর অনুপাত করে দাও, ভি পি বাই ভি ই, দুটো অনুপাত করে দিলে দেখো অনেক কিছু কাটা যাবে। উপরে কি কি পড়ে আছে, 8 এর 3 পাই আর একটা 4 আর স্কয়ার রো জি, আর নিচে পড়ে আছে রুট ওভার 8 এর 3 পাই আর স্কয়ার রো ইনটু জি। অনেক কিছু কাটা যাবে, শুধু উপরে 4 টুকু পড়ে থাকবে রুটের ভেতরে, তার মানে আলটিমেটলি আসবে এটা 2। তাহলে ভিপি বাই ভিই সমান হচ্ছে 2, তাহলে ভিপি সমান হচ্ছে 2 ইনটু ভিই। বলেছে পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে। উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষপথে স্থাপন করার জন্য মোট 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 কত শক্তির প্রয়োজন তা নির্ণয় করো। ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার আর জি সমান বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটুকু ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবী ধরে নিচ্ছি, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর সমান দেওয়া আছে, ক্যাপিটাল আর সমান হচ্ছে 6400 কিলোমিটার। কোন একটা গ্রহ ঘুরছে কোন একটা কক্ষপথে, পৃথিবীর কেন্দ্র থেকে এই কক্ষপথটার দূরত্ব ধরে নিচ্ছি স্মল আর, স্মল আর সমানও বলে দেওয়া আছে, স্মল আর সমান হচ্ছে 7000 কিলোমিটার। কিছু একটা বেগ নিয়ে ঘুরছে, বলেছে ভূপৃষ্ঠ থেকে যদি উপগ্রহটাকে এই কক্ষপথে স্থাপন করতে হয় তাহলে কতটা শক্তি ব্যয় করতে হবে। তাহলে ধরে নাও প্রথমে যে উপগ্রহটা ভূপৃষ্ঠের উপরেই আছে, এই হচ্ছে উপগ্রহ, এখনো আমরা উপগ্রহটাকে পাঠাইনি, এখানে আছে। উপগ্রহটার ভর হচ্ছে ছোট হাতের এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। স্মল আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটা যে কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সেই কক্ষপথটার দূরত্ব। আচ্ছা, যখন ভূপৃষ্ঠে আসে, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যখন আসে তখন উপগ্রহটা স্থির আছে, ভূপৃষ্ঠ উপর দাঁড়িয়ে আছে, তার মানে উপগ্রহটার কোনো গতিশক্তি নেই। তাহলে ভূপৃষ্ঠের গতিশক্তি ই সমান হচ্ছে 0। যেটা আছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠে থাকলে একটা স্থিতিশক্তি থাকে, তাহলে স্থিতিশক্তি সমান হচ্ছে কত, মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হচ্ছে স্থিতিশক্তির ফর্মুলা। যেহেতু ক্যাপিটাল আর দূরত্বে আছে আপাতত, সেহেতু স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এটি। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে, মোট যান্ত্রিক শক্তি ই সমান হচ্ছে ইকে প্লাস ইপি, দুটোকে যদি যোগ করে দিই, আচ্ছা এটা ই1 ধরছি, মোট যান্ত্রিক শক্তি ই1 সমান হচ্ছে মাইনাস
ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এখন অঙ্কটাতে দেখো কোন কোন রাশি তোমার দেওয়া আছে, কোন কোন রাশি তুমি জানো না। ক্যাপিটাল জি এটা অঙ্কতে মানটা বলে দেওয়া নাই, কিন্তু তুমি মোটামুটি মানটা জানো। স্মল এম এটা বলে দেওয়া আছে 1000 কেজি। এই যে উপগ্রহটা ঘুরছে, স্মল এম সমান হচ্ছে 1000 কেজি। ক্যাপিটাল এম পৃথিবীর ভর দেওয়া নেই, আর পৃথিবীর ব্যাসার্ধ এটা বলে দেওয়া আছে 6400 কিলোমিটার। ক্যাপিটাল এম টা তোমার জানা নেই, ক্যাপিটাল এম টাকে হাঁটাতে হবে। কিভাবে হাঁটাবে না, দেখো স্মল জি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, তাহলে এরকম একটা রিপ্লেসমেন্ট করা যেতে পারে। স্মল জি সমান জানা আছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার, এই জাতীয় ফর্মুলা হয়। তাহলে ক্যাপিটাল জি ইনটু ক্যাপিটাল এম এটা জায়গায় কি, বা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর এই পুরোটা জায়গাতে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর কত বেরোবে, একটা আর কি সাইডে নিয়ে চলে আসো, তাহলে স্মল জি ইনটু আর সমান হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে এইটার জায়গায় স্মল জি ইনটু আর বসিয়ে দাও, তাহলে সমান হবে মাইনাস স্মল জি ইনটু আর ইনটু এম, হচ্ছে স্থিতিশক্তি ভূপৃষ্ঠটা। ঠিক আছে, ভূপৃষ্ঠের স্থিতির মোট যান্ত্রিক শক্তি বেরোলো, এই জাতীয় ফর্মুলা হবে। এরপর দেখা যাক উপগ্রহটা যখন কক্ষপথে ঘুরছে, এই হচ্ছে উপগ্রহ, অলরেডি কক্ষপথে ঘুরতে শুরু করেছে, ভূপৃষ্ঠ থেকে পাঠিয়ে দিয়েছি ওখানে ঘুরছে। তাহলে কক্ষটাতে মোট যান্ত্রিক শক্তির ফর্মুলা ডাইরেক্ট বসাতে পারো, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি করে মোট যান্ত্রিক শক্তির একটা ফর্মুলা বের করা হয়েছে। সেই মোট যান্ত্রিক শক্তির ফর্মুলা এরকম হয়, মোট যান্ত্রিক শক্তিটা হয় গতি শক্তির সাথে সমান কিন্তু উইথ নেগেটিভ সাইন, বা স্থিতিশক্তির অর্ধেক উইথ নেগেটিভ সাইন। তার ফর্মুলাটা হবে স্থিতিশক্তির অর্ধেক মানে হাফ উইথ নেগেটিভ সাইন, আর স্থিতিশক্তির ফর্মুলা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এক্ষেত্রে আর মানে কতটা দূরত্বে আছে, স্মল আর, তাহলে স্মল আর এটি। এক্ষেত্রেও তোমার এম টা জানা নেই, ক্যাপিটাল এম টা জানা নেই, তাহলে এটাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করব না, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইনটু ক্যাপিটাল এম সমান হবে স্মল জি ইনটু আর স্কয়ার। তাহলে এটাকে e2 নাম দিয়ে দাও, কক্ষটাতে e2 সমান হবে মাইনাস হাফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর জায়গায় স্মল জি ইনটু আর স্কয়ার ইনটু স্মল এম ডিভাইড বাই স্মল আর। তাহলে যখন কক্ষপথে আছে তখন মোট শক্তি হচ্ছে e2, যখন ভূপৃষ্ঠে আছে তখন মোট শক্তি হচ্ছে এইটা। তাহলে কতটা শক্তি আমাকে দিতে হবে, নিশ্চয়ই e2 থেকে e1 টা বিয়োগ করতে হবে। তাহলে প্রদত্ত শক্তি সমান হচ্ছে e2 মাইনাস e1। উপগ্রহ কক্ষপথে থাকাকালীন যতটা শক্তি এটা বেশি, ভূপৃষ্ঠে থাকাকালীন শক্তিটা কম, তাহলে দুটোর বিয়োগ করে দাও। এইখানে শক্তি হচ্ছে e2 আর এখানে শক্তি হচ্ছে e1, e2 থেকে e1 বাদ দিলে অ্যানসার বেরিয়ে যাবে। এখন e2 থেকে e1 টা নিশ্চয়ই বাদ দিতে পারবো, ফর্মুলাটা বের করে দেওয়া হলো।